A company follow the FIFO system to ascertain the cost of raw material issue. তাহলে একটা কোম্পানি বলা আছে কোন পদ্ধতি ইউজ করে, তোমার FIFO পদ্ধতি এখানে তারা ব্যবহার করে এখানে। তারপর বলছে কি the following particular are available in respect of a raw material during the month of June. জুন মাসের নিচে কাঁচামাল সম্পর্কিত কিছু তথ্য আমাদের দিয়ে দিয়েছে। জি স্যার। তাহলে কি কি তথ্য দিচ্ছে ফার্স্টে দেখো। জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বলছে তোমার 1600 ইউনিট এট দ্য রেট টাকা হচ্ছে 6 টাকা 50 পয়সা। এটা ছিল ব্যালেন্স, মানে আগে থেকে ছিল এটা। এরপর বলছে কি পারচেজ ডিউরিং দ্য মান্থ, দেখো জুন মাসের 7 তারিখে পারচেজ করছে 1200 ইউনিট 6 টাকা 80 পয়সা করে। জুন মাসের 16 তারিখে দেখো পারচেজ করছে 1000 ইউনিট 60 টাকা 20 পয়সা করে। আবার 21 তারিখে পারচেজ করছে তোমার 1200 ইউনিট 6 টাকা 90 পয়সা করে। সবগুলো কিন্তু পারচেজ বলা আছে, কোনো ইস্যু দেওয়া নাই, সেলস দেওয়া নাই। না স্যার। এরপর দেখো নিচে কি বলছে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। বলছে কি the same quantity of raw material was issued at the end of each week. বলছে কি সেম কোয়ান্টিটি মানে একই পরিমাণ পণ্য বিক্রয় করছে কখন, বলছে এন্ড অফ ইচ উইক, প্রত্যেক সপ্তাহের শেষে। কিন্তু কতগুলা বিক্রি করছে সেটার বলা নাই। এরপর বলছে কি the first issue during the month was made on 3rd June. প্রথম ইস্যু করছে কখন, জুন মাসের 3 তারিখে। তাহলে এখন যদি আমি ইস্যু ডেট গুলা বের করি, কখন কখন ইস্যু করছো তাহলে খেয়াল করে দেবে। ইস্যু ডেট তো ফার্স্টে জুন মাসের কয় তারিখে ইস্যু করছিলা, 3 তারিখে। এরপরে বলছে কি প্রত্যেক সপ্তাহের শেষে, তো 3 এর পর কয় তারিখে ইস্যু করবা, আর 7 দিন যোগ করো, 7 আর 3 10 তারিখে ইস্যু করবা। তারপর 17 তারিখে, তারপর 24 তারিখে, তারপর 31 তারিখ। কিন্তু জুন মাসে তো 31 তারিখ নাই, মানে 30 মাস। কিন্তু জুলাই হইলে 31 হতো, তখন আবার 31 হতো। বুঝতে পারছো? যেহেতু জুন মাস, তাহলে এই 4 বার বিক্রি করতে পারবা। কতগুলো করে বলছে সেম কোয়ান্টিটি, একই পরিমাণ। তাহলে টোটাল যতগুলো বিক্রি করবা ওটাকে যেহেতু 4 বার বিক্রি করছো 4 দিয়ে ভাগ দিয়ে দিবা। যদি জুলাই হইতো তাহলে কিন্তু 5 বার হইতো, তখন আবার 5 দিয়ে ভাগ করতে হইতো। তাহলে এখন আমরা দেখব কতগুলো টোটাল ইস্যু করছি। এরপর বলছে the stock on hand at the end of the month 1000 ইউনিট, মাস শেষে তোমার 1000 ইউনিট হাতে আছে। জি স্যার। তা বলছে there was no loss of stock, আবার কোন লস কোন ক্ষতি হয় নাই। তাহলে 1000 আছে, তো বাকিগুলো গেল কই, বাকিগুলো সব বিক্রি করেছি। তাহলে 1000 হাতে রেখে বাকি সব কি করছি আমরা, বিক্রি করেছি। তাহলে আগে আমাদের টোটাল ইস্যুটা বের করতে হবে। তাহলে এটা ধরো ওয়ার্কিং 1, তাহলে ওয়ার্কিং 2 তে আমরা কি করব, টোটাল ইস্যুটা বের করে ফেলবো, টোটাল ইস্যু। তাহলে এটা সূত্র হচ্ছে ফার্স্টে থেকে ওপেনিং, শুরুতে কতগুলো ছিল এর সাথে যোগ করে ফেলবা পারচেজ গুলা, টোটাল কত পারচেজ করছো, আর বাদ দিয়ে দিবা যেটা হাতে আছে এন্ডিং। তাহলে বাকি যা আছে সবগুলো তুমি কি করছো, ইস্যু বা সেলস করে দিছো। তো দেখো তো শুরুতে কতগুলো ছিল, শুরুতে ছিল 1600, শুরুতে ছিল 1600। জি স্যার। পারচেজ করছো কতগুলো, পারচেজ করছো ফার্স্টে 3 বার পারচেজ করছো, একবার 1200, 1000, একবার 1000, আবার 1200, 3400 মাইনাস রয়ে গেছে কতগুলো স্যার, 1000 রয়ে গেছে, 1000 রয়ে গেছে। তো বাকি সব বিক্রি করে দিছো, তো সব যোগ বিয়োগ করলে কত হয় দেখো, 1600 1400 5000 4000 হইছে। তো টোটাল হয় 4000। তার মানে কি এই এক মাসে তুমি কতগুলো পণ্য বিক্রি করে দিছো, 4000 স্যার। একবারে না স্যার, না 4 বার বিক্রি করছো। তাহলে এক একবার কয়বার বিক্রি করছো স্যার, 1000। তাহলে ভাগ বদলে এই তাহলে ওয়ার্কিং 3 ইস্যু পার উইক। স্যার এগুলো কি মাস্ট বি দেখাতে হবে স্যার? হ্যাঁ, এগুলো ছাড়া তো করতে পারবো না, আগে আমাদের ওয়ার্কিং করতে হবে ওকে। ওই জন্য তো আমাদের একটাই আছে ফিফো। এর আগে যে কটা করছিল ওখানে ফিফো যাইছিল, লিফো যাইছিল, 2-3টা করে যাইছিল। এইখানে একটাই আছে, তো এগুলো আমাদের আসল। হ্যাঁ, এটা পারলে তাহলে তো আর আমাদের অঙ্কে তেমন কোনো বাজার থাকে না। এইটা হচ্ছে আমাদের আসল। তাহলে 4000 করছো টোটাল ইস্যু। জি। কয়বার ইস্যু করছে, এক মাসে 4 বার, জন্য 4 দিয়ে ভাগ।
কিন্তু জুলাই মাস লাগলে কিন্তু 5 বার হইতো, তখন 5 দিয়ে ভাগ করতে হইতো। তাহলে এই 1000 হচ্ছে তোমার প্রত্যেক সপ্তাহের ইস্যু। বুঝতে পারছো? এখন দেখো আমাদের চাইছে কি প্রিপেয়ার দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট, মাল কোনদের করতে হবে, কোন পদ্ধতি? ওই যে ফার্স্টে বলা আছে ফিফো পদ্ধতি, ঠিক আছে? এখন ফিফো পদ্ধতির ওই ছকটা আমরা তো শিখছিলাম, এখন ছকে কার সমস্যা আছে? এই ছক পারো সবাই? পারো ফিফো লিখো পারো না? আগের গুলাই, হ্যাঁ আগের গুলাই আমি জাস্ট একটু টাচ দিয়ে বুঝতে দিচ্ছি তোমাদের, যারা পারো তাদের একটু জাস্ট টাচ দিচ্ছি। হ্যাঁ তো দেখো আমি সংক্ষেপে ভর করলাম না, আমি এখানে লিখে দিচ্ছি। তো পারচেজ, তারপর ইস্যু, তারপর দিবা ব্যালেন্স। পারচেজ করলে পারচেজের ঘরে, সেলস করলে ইস্যুর ঘরে, যা থাকবে ওটা ব্যালেন্সের ঘরে। সবগুলো বা তিনটা করে ঘর হবে, ইউনিট, রেট, টাকা, ঠিক আছে? এখন দেখো ফার্স্টে 1 তারিখে আমাদের কি ছিল? 1 তারিখে ব্যালেন্স ছিল। তো ব্যালেন্স এটা পারচেজ করো না, ইস্যু করো না, এটা ডাইরেক্ট ব্যালেন্সে করে বসাই দিবা। কতগুলো ছিল ব্যালেন্স? 1600। এই যে 1600 কত টাকা করে? 6 টাকা 50 পয়সা করে। এই যে গুণ দিয়ে টাকা বসাই দিবা, তাহলে গুণ দিলে টাকা হবে 10400 টাকা। এই গেল 1 তারিখ। একের পর কয় তারিখ ছিল? আমাদের অবশ্য তারিখে সিরিয়াল মতো করতে হবে। একের পরে এখানে দেখো আমাদের 7 তারিখে পারচেজ করছিলাম, কিন্তু 7 এর আগে দেখো যে 3 তারিখ আছে, 3 তারিখ কি করছি? এই যে অনেকে কিন্তু খেয়াল করে এখানে ভুল করে ফেলে, ওই জন্য ভালো করে খেয়াল করবা, আমাদের তারিখ অনুযায়ী অবশ্যই অঙ্কটা করতে হবে। তাহলে একের পর 3 তারিখ কি করছি? ইস্যু করছি। কতগুলো ইস্যু করছি? এই যেটা বের করছি 1000। এখন আমাদের ফিফো পদ্ধতি করতেছি। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্যগুলা আগে কিনছিলাম ওই পণ্যগুলা আগে বিক্রি করব। তাহলে এমন একটা পণ্য আছে, তো এটাই আমরা বিক্রি করে দেব। তাহলে ইস্যু করছি আমরা 1000 ইউনিট, রেট হচ্ছে 6 টাকা 50 পয়সা করে, গুণ দিলে টাকা হবে 6500 টাকা। তারপর দিব ব্যালেন্স। ব্যালেন্স থাকে কত? স্যার ব্যালেন্স থাকে 1600 থেকে 1000 বাদ থাকে 600, রেট আগেটাই থাকবে 6 টাকা 50 পয়সা করে, 3900 টাকা, ঠিক আছে? এই গেল 3 তারিখ। 3 এর পর কয় তারিখ আছে? 7 তারিখ। 7 তারিখ। 7 তারিখ কি করছো? পারচেজ করছো। কতগুলা? 1200। তাহলে পারচেজ করলে কোনো ভেজাল নাই, ফিফোলি পথে আগে পারচেজের ঘরে বসাই দিবা। এই যে 1200 কয় টাকা করে? 6 টাকা 80 পয়সা। 6 টাকা 80 পয়সা করে, গুণ দিলে কয় টাকা হয়? 8160। 8160 টাকা। এরপর ব্যালেন্স খেয়াল করব, ব্যালেন্স এক পাশে যা, এখানে আর যোগ করা যাবে না, যোগ করলে বোঝা যাবে না কোনটা আগে কোনটা পরে। ওই জন্য আগেরটা আগে লিখবা, পরে যেটা কিছু তার নিচে লিখে দিবা। এই যে 6 টাকা 50 পয়সা করে, 3900। তারপরে যেটা কিনছো 1200, 6 টাকা 80 পয়সা করে, 8160। এই যে এটা হচ্ছে পারচেজ করলে এই নিয়মে ফিফোলি। এরপর 7 তারিখ পরে আমি একটা বুঝিয়ে দেই। 7 এর পর কয় তারিখ হয়েছিল? এই যে 10 তারিখ, কিন্তু 10 তারিখে 10 তারিখ ইস্যু করছো কতগুলা? ওই 1000। কোনটা আগে করবা? এই যে ফিফো মানে ফার্স্টের আগে 600 করবা। এই যে 600, 6 টাকা 50 পয়সা করে, 3900। তো টোটাল তো 1000 করতে হবে। এটা শেষ, এখন এখান থেকে বিল করে দেব বাকি 400 6 টাকা 80 পয়সা করে, 2720। তো বাকি ব্যালেন্স থাকে কত? এই 600 কাট গেল, 1200 থেকে 400 বাদ থাকে 800, 6 টাকা 80 পয়সা করে, এই যে গুণ করে যেটা করে বসাই দেব, ঠিক আছে? এবার বাকি সব একই ভাবে করে ফেলবো। এখানে কোনো রিটার্ন নাই, গত ক্লাসে রিটার্নের অঙ্ক করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে গেল এই অঙ্কটা। তাহলে খেয়াল করো সবাই। From the following information prepare a store ledger account using FIFO method. শুধুমাত্র কোন পদ্ধতি করতে হবে? FIFO পদ্ধতি। তাহলে ফার্স্টে দেখো এপ্রিল মাসের তথ্য দিয়ে দিয়েছে। ইনভেন্টরি 1 মানে ওপেনিং ছিল 1200 ইউনিট, টাকা হচ্ছে 12 টাকা করে। তারপর রিসিভ মানে পারচেজ করছো, আবার 9 তারিখে ইস্যু করছো, যদি আবার রিসিভ ইস্যু
সবগুলো আগের মতোই, শুধু ভেজাল হচ্ছে শেষে দেখো কি বলা আছে, এন্ডিং ইনপুট ওয়াজ 430 ইউনিট, মানে সমাপনী কত বলে দিছে, 430 ইউনিট বলে দিছে। আমাদের নরমালি এটা কোন জায়গায় বসে না, এন্ডিং ইনভেন্টরি কোন জায়গায় বসে না, এটা বের হয়, এটা কি হয়, এটা বের হবে সর্বশেষে, কিন্তু ওরা আমরা বলে দিয়েছে 430 মিনিট, তাহলে ওরা যেটা বলবে ওটা আমাদের মিলাইতে হবে, তাহলে বুঝবো ম্যাথ হইছে, মিলাইতে হবে, যদি না মিলে তা আমাদের রিসিভ বা ইস্যু করে বসায় এটা মিলাই দিতে হবে। জি স্যার, ওই যে তোমরা ইন্টারভিউ করছিলা ওই যে ঘাটতি বা উদ্ধৃত বের হইতো, তাহলে ওইটা আমাদের এখানে বের করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তাহলে 29 তারিখ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই, আগের মতো ফিফোর পদ্ধতিতে করে ফেলবা, ঠিক আছে? এখন সমাধানে দেখো 29 তারিখে ব্যালেন্স কত আছে দেখো তো, 29 তারিখে ব্যালেন্সের করে দেখো 6210 ইউনিট ছিল কতগুলা, 450 ইউনিট, কয় টাকা করে, 13 টাকা 80 পয়সা করে, গুণ দিলে টাকা হয় কত, 6210 টাকা। এটা আমাদের অঙ্কের সমাধান করে বের হয়েছে। নরমালি মনে করো তুমি একজন ম্যানেজার, তুমি কারখানা বা তুমি দোকানে যে ম্যানেজার, তোমাকে পণ্য যখন কতগুলো ক্রয় করছে না করছে, তোমাকে তো পণ্য করাচ্ছে না, পণ্য তো নিয়ে মনে করো গুদামে রেখে দিছে, তোমার কাছে কি হিসাব দিচ্ছে, কি ওই যে চালান দিয়ে দিচ্ছে, যে এতগুলো ক্রয় করছে, এই নাও চালান দাও, তুমি উঠায় রাখো, তো তুমি তো শুধু পণ্যর হিসাব নিকাশ করতেছো, কতগুলো আছে, কতগুলো কিনছি, কতগুলো বিক্রি করছি, এগুলো তুমি হিসাব নিকাশ করতেছো, তুমি তার পণ্যগুলো গুনতেছো না, তো তুমি হিসাব নিকাশ করে দেখলা সবার শেষে আছে কতগুলা, 450 ইউনিট তোমার কাছে আছে, তো তোমার হাতে কলমে হিসাব। কিন্তু এখন পরিদর্শক কি করে, গুদাম ঘর পরীক্ষা করে যে দেখে যে ঠিক আছে মিলছে কিনা, আমাদের হিসাবের সাথে হিসাব মিলছে কিনা। এখন ওরা হিসাব করে আর গুনে দেখছে কয়টা আছে, না 450টা নাই, কয়টা আছে 430টা, তোমার হিসাবে থাকার কথা 450টা, তোমার হিসাব থেকে বাড়ছে না কমছে, কমে গেছে, তাহলে ঘাটতি হয়ে গেছে, তাহলে কি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের স্টকের সাথে ব্যালেন্সটা মিলাইতে হবে। তাহলে এখন কোন দিকে টাকা দিলে মিলে যাবে, রিসিভের ঘরে দিব না ইস্যুর ঘরে দিব, তাহলে আমরা জানি পণ্য যদি বাড়ে তাহলে রিসিভের ঘরে, পণ্য যদি কমে ইস্যুর ঘরে দিয়ে আমাদের মিলাই দিতে হবে। দেখো তাহলে 29 তারিখে আমাদের শেষ, তো সবার শেষে 30 তারিখে মানে মাস শেষে কি দেখলাম আমরা, কত ইউনিট হাতে আছে, তাহলে তুমি যে কাজ করবে এটা মিলাই দিতে হবে, এটা আমাদের রাখতেই হবে। যদি এখানে 430 হয়ে যেত তাহলে সেখানে কোনো ওকে ভেজাল কোনো সমস্যা হয় নাই, কিন্তু না মিললে এই যে ভেজাল হয়ে গেছে। এখন কোন পাশে দিলে তোমার মিলবে, রিসিভের ঘরে দিবা না ইস্যু ঘরে দিবা, মানে 20টা কমে গেছে না, এখন এই পাশে দিলে মিলবে না এই পাশে দিলে মিলবে, তাহলে ইস্যু কমে গেছে না, এই ইস্যু ঘরে দিয়ে দিব, কতগুলো কমছে 20 ইউনিট, কয়টায় করে, এটা হচ্ছে ফিফো লিফোর মতো, যদি ফিফো করো তো ফিফো রেট, লিফো করলে লিফো রেট, এভারেজ করলে এভারেজ রেট, তাহলে তো করতেছে ফিফো, আর রেট একটাই আছে, এজন্য কোনো ভেজাল নাই, যদি দুটো থাকতো ওইটাই তো, ওই যে ফিফো থাকলে ফিফো রেট আর লিফো হইলে লিফো রেট বসাই দিতে, হ্যাঁ তাই আমাদের তো একটাই আছে ওই রেটে বসাই দিব, তাহলে 13 টাকা 80 পয়সা করে গুণদের যে টাকা বসাই দিব, ব্যালেন্স থাকে কত 430, এই 13 টাকা 80 পয়সা করে এই যে গুণ দিয়ে আমরা বসাই দিব। দেখো বলছি কি, RNS manufacture issue material at a price 20% higher than cost in order to cover normal loss purchase। বলছে RNS ম্যানুফ্যাকচারিং কি করতেছে, ম্যাটেরিয়াল গুলো ইস্যু করতেছে কয় টাকা করে, 20%, বলছে 20% হায়ার প্রাইস, মানে কষ্টের খরচ যত খরচ আছে না 20% তার চাইতে আরো 20% বেশি দামে ইস্যু করতেছে। কেন, ওই যে পারচেজের ক্রয় করার সময় অনেক সময় পণ্য কমে টমে যায়, মনে করো কোন পণ্য আনতে গেলে দেখা যায় তোমার চালটা আনলে কমে যায় বা লস টস হয়ে যায়, তো এই লসের কভার করার জন্য আর যখন ইস্যু করবে না বলছে 20% হায়ার, মানে 20% বেশি দাম ইস্যু করবে। এরপর কি বলছে দেখো, and the balance of material during the month of April were as follows। এই যে ইস্যু আর ব্যালেন্স কি কি করছে নিচে দেখো সব কিছু দিয়ে দিয়েছে। তো দেখো অনেকগুলো তারিখ দেওয়া আছে, কি কি ছিল, ইস্যু ছিল 3 তারিখে, দেখো 1 এপ্রিল 1, এটা কিন্তু তোমাদের চোখে পড়বে না, দেখো তো 1 এপ্রিল 1 দেখছো কই আছে, ওটা কিন্তু হেডলাইন্স না,
এটা কি এটা ওপেনিং ব্যালেন্স, কিন্তু এটা দেখে হেডলাইন্সের মতো মনে হচ্ছে। তো এটা এপ্রিল 1 এ ব্যালেন্স ছিল 200 ইউনিট 20 টাকা করে, পাইছো? হ্যাঁ। তো এটা দেখে তোমরা খেয়াল করবে না, সবাই তো ভাবে এটা কি হেডলাইন্স, এটা কিন্তু হেডলাইন্স না, এটা ব্যালেন্স দেওয়া আছে 1 তারিখে। এরপর 3 তারিখে ইস্যু করছো, পারচেজ করছো, ইস্যু পারচেজ ইস্যু, এই পারচেজ ইস্যু কিছুই নাই আছে, শুধু সবার শেষে কি দেওয়া আছে ব্যালেন্স। ওই যে আমার আগের মতো ব্যালেন্সটা দেওয়া আছে, আগের রকমটার মতো। যদি মিললো তো মিললো, না মিলে আমাদের মিলাই দিতে হবে। তাহলে অঙ্ক তো ভেজাল না, শুধু ভেজাল এক জায়গাতেই। কোন জায়গা ভেজাল? ওই যে 20% বাড়াইতে হবে। এই যখন ইস্যু করব না তখন 20% বাড়াই দামটা দিব, এইখানে হচ্ছে আমাদের ভেজাল। তাহলে দেখো শুধু কোন জায়গায় চেঞ্জ হবে শুধু এটা খেয়াল করো। পারচেজ রেট এগুলো সব সময় পারচেজ রেট তো বলে দিয়েছে কষ্টের চেয়ে আমি 2-3 তারিখ বুঝে দেন, তাহলে আর কোনো ভেজাল হবে না। পারচেজ, তারপরে হচ্ছে ইস্যু, আরটা হচ্ছে ব্যালেন্স। এগুলো আবার 3টা করে ঘোরা হবে। ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা। তাহলে আমাদের 1 তারিখে ব্যালেন্স ছিল, 1 তারিখে কত ব্যালেন্স ছিল? স্যার 200 ইউনিট 20 টাকা, 200 ইউনিট 20 টাকা করে। তো ব্যালেন্সটা আমরা ব্যালেন্সে করে দিয়ে দেব, 200 ইউনিট 20 টাকা করে তোমার 4000 টাকা। তাহলে ব্যালেন্সে তো কোনো ভেজাল নাই। 1 তারিখের পরে কয় তারিখ? 3 তারিখ ইস্যু করছো। এই যে এইখানে ইস্যু করা একটা বড় আছে, ইস্যু এখানে ওই ঘন্টা না দিলেও হবে, তাও একটা ঘর তোমাদের ভেজাল লাগাই দেবে তোমরা। এই যে এখানে শুধু 4টা ঘর দিয়ে দিবা। কয়টা ঘর দিবা এখানে? 4টা। একটা ঘর তুমি এক্সট্রা বাড়াই দিবা, ওই যে রেটের জন্য 2টা ঘর হবে। যদি না দিলেও হবে, কারণ ওই রেটের জাস্ট তাহলে তোমরা ভুল করে ফেলবা। ওই ঘরটা না দিলে দেখো তোমরাই ভুল করে ফেলবা। রেটের পরে দুইটা দিবা। হ্যাঁ, ইউনিট, তারপর দিবা তোমার স্যার যদি পার্সেন্ট গুলো তাহলে দুইটা দিব সব সময়। হ্যাঁ না, এই অঙ্কের ক্ষেত্রে দেখো একটা অঙ্ক আছে, একে তো বলে দিয়েছে তোমার যেই দাম ছিল ওই দামের চেয়ে আর 20% বাড়ায় বিক্রি করবে। তাহলে ওই জন্য একটু দুটো দাম দিবা। এই যে আগে ধরো বুক ভ্যালু দিয়ে দিলা আগের দাম, আর আরেকটা দিবা তোমার ওই যে ট্রান্সফার, ট্রান্সফার ইন কস্ট, মানে কয় টাকা করে ট্রান্সফার করবা ওই ট্রান্সফার দিয়ে দেবে এখানে, আর এখানে টোটাল টাকাটা বের করবা। তো দেখো 3 তারিখে তুমি ইস্যু করছো কতগুলা? 60 এরকম। আমাদের কিন্তু কোন কত করতেছে এটা 54। তো এখানে একটাই ছিল, কোন একটা পড়ে ছিল, তো আমরা ইস্যু করব কিভাবে? 60 ইউনিট কয়টা করে? 20 টাকা করে। এই যে এই করে বসাই দিতাম, বসাইতাম না, কিন্তু এখানে আর 20 টাকা না, 20 টাকার 20% বাড়াই করব। বুক ভ্যালুটা হচ্ছে আগের দাম। হ্যাঁ, এটা হচ্ছে আগের দাম। এখন তুমি এই দাম দিলে তুমি তো বুঝো এই টাকা দিয়ে গুণ করলে আমি এটা বসাতাম সব সময়, কিন্তু এখন এই টাকা না, এই টাকা 20%। এখন এই গুণ না দিলে যখন 2-3টা রেট থাকবে তখন তুমি উল্টাপাল্টা করবে, কখন কোনটা রেট দেবে তখন ভুল হয়ে যাবে। বুঝছো? এখানে 20 টাকা ছিল, 20 টাকা যোগ 20 টাকা কত পার্সেন্ট? 20% বাড়াই দিবা। তো 20% কোন 4 টাকা, 20 টাকা 4 টাকা 24, এই লিখে দেব 24 টাকা। আর 20 এটা এই ঘরটা না দিলে হয়তো, কিন্তু এই ঘরটা দিলাম কেন? এই যে আমরা বুঝবো না যে 20% বাড়ালে কয় টাকা হবে, ওটা বোঝা যাবে না, ওই জন্য এই দুটো ঘর দিছি। কিন্তু গুণ দেব এটার সাথে গুণ দেব, 60 গুণ 24 কত হয় দেখো তো? 1440 টাকা। ঠিক আছে, এখন দেখো ব্যালেন্স আবার কোন ব্যালেন্সের কোন সময় কিন্তু এইটা কাজ না, কিন্তু ব্যালেন্সে আগে টাকা বসাবো। 200 ছিল, 60 টাকা 60 টাকা 140 টা, রেট কিন্তু 20 টাকাই করে টাকা হচ্ছে কত? 2800 টাকা। বুঝতে পারছো? জি স্যার। তো গেল 3 তারিখ। দেখো আরেকটা বুঝে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 7 তারিখ কি করছো? পারচেজ করতে গেলে ভাই জানলে যে পারচেজে করে বসাই দিবা। কতগুলো পারচেজ করছো? 120 ইউনিট কয় টাকা করে? 22 টাকা করে। 22 টাকা করে কয় টাকা হয়? 120 22 টাকা করে 2640 টাকা। এখন ব্যালেন্স ওইবার আগের ব্যালেন্স আগে লিখবো, পরে লিখবো। মানে কোন ভ্যালু নেই, শুধু ভ্যালু কোন জায়গায় ইস্যু যখন করব তখন এই এক্সট্রা শুধু কাজ করতে হবে।
তাহলে 140 20 টাকা করে 2800 টাকা, পরে কিনছে 120 22 টাকা করে 2640 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমি আরেকটা ইস্যু বুঝে দিই, তাহলে শেষের অঙ্কটা 10 তারিখ স্যার। এরপরে 7 এর পর 10 তারিখ, 10 তারিখ ইস্যু করছো কতগুলা? 100 100 বিক্রি করছো, তাহলে এই ইস্যু করে আবার বসিয়ে দিব 10 তারিখে 100। তো কোনটা ফিফো করতেছি? ফিফো মানে আগেরটা, আগের কয় টাকা ছিল? 20 টাকা, এখানে 20 টাকা বসাই দিবা। কিন্তু বিক্রি কি 20 টাকা করে করব না, এই যে 20 টাকার আবার 20% দাও 24 টাকা হবে, এখানে হবে 24 টাকা, তাহলে 100 গুণ 24 তাহলে 2400 টাকা। বুঝতে পারছো? এখানে কত এখন ব্যালেন্স থাকবে কত? এখানে 140 থেকে 100 বাদ 40 টাকাকে 20 টাকা করে 800 টাকা, আর এখানে যা আছে তাই 2640 টাকা। 10 এর পর কত তারিখ ছিল? 15 তারিখ। কি করছো? ইস্যু এই ব্যাপারটা বুঝে নিছো, এটা করে শেষে হবে। 15 তারিখ কত ইস্যু করছিলা? 50 ইউনিট। 50 টা ইস্যু করছিলা, তাহলে এখানে তো আছে 40 টা, 50 টা ইস্যু করতে পারবা না, 40 টা ইস্যু করতে পারবা। 40 টা কয় টাকা করে দাম ছিল? এটা 20 টাকা। আর কয়টা লাগবে? এই যে 120 থেকে যে 10 টা, এটা 22 টাকা করে, এটা আগের দাম। এটা এই দামে বিক্রি করব না, তাহলে 20 টাকা আর 20% বাড়ালে তো 24 টাকা হয়। এখানেও কি 24 টাকা না, এটা 20 টাকা না, কয় টাকা? 22 টাকা। এই যে 22 টাকার 20% বাড়াই দিব, 22 যোগ 22 এর 20% কত হয় দেখো তো? 26 টাকা 40 পয়সা। তাহলে 22 26 টাকা 40 পয়সা, এই এখানে হবে 26 টাকা 40 পয়সা। তাহলে এটা থাকলে তুমি খুব সহজে এটা টাকার মধ্যে করলে আগে ডিবি করে ফেলছিল। তাহলে এই টাকাটা বসাবে কোন টাকা? ওই জটা ঘটা বানাবে, এটা দাম সহজ কি সোজা দা? জি স্যার। এবার গুণ করে টাকা বসিয়ে দিবা, বাকি সব আগের মতো বসিয়ে দিব। ক্লিয়ার? তো শেষ হলো। তো দেখো কি বলছে, Shapla Limited use single material to produce a product. Information related to material is মে মাসের 1 তারিখে বলছে ব্যালেন্স দেওয়া আছে 400 ইউনিট 20 টাকা করে, তারপর রিসিভ দেওয়া আছে 200 ইউনিট 15 টাকা করে, আবার ইস্যু করছো 500 ইউনিট, এরপর রিটার্ন টু সাপ্লায়ার 50 ইউনিট। সাপ্লায়ার মানে কে? সাপ্লায়ার মানে তোমার পাওনাদার, যার থেকে কিনছিলা, তাহলে তাকে রিটার্ন করছো, রিটার্ন টু সাপ্লায়ার মানে ফেরত দিছো তুমি, তাহলে কি ফেরত? এটা ক্রয় ফেরত। তো উল্টা করে বসবে, ক্রয় ফেরত ইস্যু করে বসাই দিব। ঠিক আছে, এখন কোন পণ্য ফেরত দিছো দেখো কি, এই যে গতকাল শিখেছিলাম সর্বশেষ যেটা তুমি কিনছিলা সেই পণ্যটা ফেরত দিবা। তো সর্বশেষ 18 আগে কত তারিখে কিনছিলা? 5 তারিখে কিনছিলাম 15 টাকা করে, তাহলে ওই পণ্যটা ফেরত দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে কি বলছিল? 22 তারিখে রিসিভ 500 ইউনিট 18 টাকা করে, রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিট। এবার নাকি রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে ফেরত পাইছি, তাহলে এটা বিক্রয় ফেরত, আগে বিক্রি করছিলাম এখন ফেরত পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় ফেরত, তাহলে পারচেজ করে উল্টা পারচেজ করে বসবে। কখন বিক্রি করছিলাম? তো দেখো সর্বশেষ কখন বিক্রি করছিলাম ওই প্রোডাক্ট ফেরত দিবে। 25 এর আগে 22 কত তারিখে? 12 তারিখে। হ্যাঁ, তো 12 তারিখে ইস্যু করছিল 500 ইউনিট, ওইখান থেকে ফেরত আসতে পারবে। ঠিক আছে, তাহলে ক্রয় বিক্রয় পেরিয়ডের সময় দেখবা কি স্যার তার আর অনেক সময় যেমন ফেরতই হয়ে যায়, যেমন এখানে লিখছে হচ্ছে 400 ইউনিট 500 আর 100 ইউনিট দিন ফেরত, এখানে ফেরত দিছে কয় ইউনিট? 40। তাহলে অনেক সময় 140 বললো, তো তাহলে 100টা হচ্ছে আগে যাইবো, তারপর হচ্ছে হ্যাঁ আগের মতো করতে হবে। আমরা দেখবো শেষেরটা, আমরা দেখবো শেষ থেকে। জি স্যার, আগে শেষে যেটা ছিল ওটা ফেরত দিব, ওইখানে যদি না থাকে তারপর তার আগেটা দিব। আচ্ছা ঠিক আছে, মানে শেষে আর বিপরীত নাই যে আগে যেটা আছে আগে এটা দিব, শেষে পেলে রিটার্ন পেলে সব শেষটা যেটা থাকবে সেটা আগে ফেলে দেব। এরপর কি করছো? আবার ইস্যু করছো 500 ইউনিট, আবার 29 তারিখে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার 90 ইউনিট, মানে 90টা আগুনে পড়ে গেছে। মানে আগের অঙ্ক তো আমাদের হিসাব মিলে নাই, তা আমরা ধরছিলাম ঘাটতি, এবার বলে দিচ্ছে 90টা পুড়ে গেছে, এবার তোমার ঘাটতি পড়তে 90টা পুড়ে গেছে। ঠিক আছে, মানে বলে দিছে 90 ইউনিট তোমার কি হয়েছে? পুড়ে গেছে। তাহলে পণ্য বাড়লো না কমলো? কমছে, তার মানে আবার ইস্যু করে বসাই দিবা। ঠিক আছে, এরপর দেখো ভেজাল আছে, আবার শেষে কি বলছে? 31st মে ক্লোজিং ম্যাটেরিয়াল অন হ্যান্ড 200 ইউনিট। মে মাসের শেষে কত ইউনিট হাতে আছে? 200 ইউনিট হাতে আছে। তাহলে আবার হিসাব নিতে হবে,
200 যদি হাতে না থাকে তাহলে আবার ঘাটতি হয়ে গেছে। এটাও আগের মতো মিলাই দিতে হবে, 200 ইউনিট আমাদের হাতে রাখতেই হবে, ঠিক আছে। এখন এই নাম্বার দেখাতে চাইছি কি ক্যালকুলেট ডেফিসিট অর সারপ্লাস অফ ম্যাটেরিয়াল। ওই যে আমাদের সবার শেষে যে ঘাটতি বের করছিলাম না, এখন ওইটাই আগে বের করতে বলছে। তাহলে তো আগে মানে অঙ্ক করার আগেই তোমার কি বলছে, ওই যে শুধু ঘাটতি হয়েছে না উদ্ধৃত আছে ওইটা বের করতে বলছে। মানে ঘাটতি হয়েছে না আবার ব্যালেন্স আছে ওটা আমাদের বের করতে বলছে। এখন দেখো স্যার তাহলে তো আগে বি করতে বলছে না, তারপর সেটাই করবো, এটা না করে কিভাবে বের করবো? এখন তোমার তো আর কোনো টাকা পয়সা চাই নাই, তুমি শুধু ঘাটতি ইউনিট বের করবা, যে কত ইউনিট ঘাটতি হয়েছে না উদ্ধৃত আছে, ওটা যদি তোমার পুরো সংখ্যা লাগবে না। ওটা আবার তোমার তো চাইছে দেখো বি নাম্বার তো তোমার ফিফো পদ্ধতিও করতে বলছে, কিন্তু তার আগে তোমার ইউনিট বের করে ফেলবা ঘাটতি হয়েছে না উদ্ধৃত। দেখো একবার সোজা কিভাবে করবা, এই যে এর আগে ইস্যু বের করছিল না, ওই যে ওটা মতো করে ফেলবা। তা ফার্স্টে দিবা ওপেনিং বা ব্যালেন্স যেটা ছিল ওটা আগে দিয়ে দিবা। ওপেনিং ইনভেন্টরি শুরুতে কতগুলো ছিল? 400 ইউনিট। এখানে সব ইউনিট টাকা পয়সা নাই, সব ইউনিট দিবা। ওপেনিং ছিল 400 ইউনিট, তারপর যোগ করবা কি নিট পারচেজ টোটাল এন্ড নিট পারচেজ, মানে টোটাল কতগুলো কিনছিলা ওখানে কতগুলো ফেরত দিয়ে দিছো ওগুলা দেখো। দেখো তো পারচেজ কখন কখন করছিলা? 5 তারিখে 5 তারিখে রিসিভ ছিল 200 ইউনিট, 18 তারিখে তারপরে আবার কয় তারিখে ছিল? 18 তারিখে আবার আমরা রিটার্নটা পরে হিসাব করলে আগে পারচেজ রিসিভ দেখো কোথায় কোথায় আছে। 22 তারিখে ছিল। তারপর 22 তারিখে ছিল 500 ইউনিট, আবার কোথায় রিসিভ আছে? এই দুইটা রিসিভ ছিল। আবার ফেরত দিয়ে দিছি আমরা কতগুলো? রিটার্ন টু সাপ্লায়ার 50 ইউনিট ফেরত দিয়ে দিছি না, এই যে মাইনাস করে দিবে 50 ইউনিট। তো এটা হচ্ছে আমাদের নিট পারচেজ। কত হবে দেখো 500 200 700 700 থেকে 550 650 ইউনিট আমরা আবার কি করছি তোমার ফেরত এতগুলো আমরা নিট পারচেজ করছি। তো 400 আগে ছিল 650 টা কিনছো, তো মোট কত হলো তোমার 1050 ইউনিট তোমার হাতে আছে। এখন তুমি আবার কিছু কি করছো ইস্যু করছো না, আবার লেস ইস্যু। দেখো তো কখন কখন ইস্যু করছিলা? 12 তারিখে 500 যোগ আবার কখন ইস্যু করছিলা? 28 তারিখে ইস্যু করছিলা কতগুলা? 500 ইস্যু করছিলা। তারপরে রিটার্ন করছি আবার ফেরত আমরা ফেরত দিচ্ছি, যত ইস্যু করছিলা আবার ফেরত পাইছি, মানে যা ইস্যু করছিলাম ওগুলো কমে গেছে, আবার 40 ফেরত পাইছি, মাইনাস ফেরত 40 ইউনিট। কত হয় দেখো 500 500 1000 1000 থেকে 40 বাদ দাও 960 ইউনিট, এটা বাদ দিয়ে দাও। জি স্যার। আবার কিছু হয়ে গেছে তোমার আগুনে পড়ে গেছে, তো ওটা কোন কমে গেছে না, গুডস destroyed by fire। কতগুলো আগুনে পড়ে গেছে? 90 ইউনিট আমার হাতে আগুনে পড়ে গেছে। তাহলে বিয়োগ দেখো তো 1050 থেকে বাদ দাও, দেখো তো কত থাকে ব্যালেন্স? ব্যালেন্স আমাদের থাকেই না, এটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি শূন্য, মানে হিসাবে লেগেছে যা আছে সবই শেষ, সবই পড়ে গেছে। কিন্তু ওরা আবার গনে দেখে কয়টা আছে, কয়টা আছে? ওরা আবার গনে দেখছে কয়টা আছে, হাতে আছে 200। এই যে লেস এখান থেকে বাদ দেব এন্ডিংটা, এন্ডিং ইনভেন্টরি, মানে এটা কিন্তু এন্ডিং, এটা আমাদের হিসাবে বের হইছে, আর এটা ওরা গনে দেখছে, তো ওরা গনে কয়টা দেখছে 200 আছে। এখন হিসাব করে বলো তো আমাদের হিসাবের যে বাড়ছে না হিসাব থেকে কমছে, কতগুলো বাড়ছে? তাহলে এই যে বাড়ছে না, এটা নাম লিখবা সারপ্লাস, উদ্ধৃত উদ্ধৃত। আর যদি কমে যেত ঘাটতি, তাহলে তো ঘাটতি ডেফিসিট লিখতাম। বুঝতে পারছো? অ্যাকাউন্টিংয়ের মতো। হ্যাঁ করছো না তোমরা এখানে, তাহলে আগে উদ্ধৃত বা ঘাটতি লিখতা, তাহলে আমাদের হিসাব দেখ শূন্য বের ছিল। কিন্তু কি কোনো ইনি বোঝে না ফিন্ডিং ইনভেন্টরি তারিখে লেসি ইনভেন্টরি লেস লেখছে তোমার ডিফারেন্স, মানে তুমি কম বেশি করে টেনশন বুঝবা তুমি বাড়ছে না কমছে। যদি সমান সমান হইতো তাহলে তো কিছুই বের হইতো না। তো দুটোর মধ্যে তুমি দেখবা ইনভার্টার বাড়লো না কমলো, দেখলা ইনভার্টার বেড়ে গেছে ওই জন্য সারপ্লাস, যদি কমে যেত তাহলে ঘাটতি, তখন এতে ডেফিসিট। এটা পারছো মানে ক্ষতি হতে পারবাই, ঠিক আছে? তাহলে আমাদের ফিফো লিপো শেষ হয়ে গেছে। যে কটা